জানাচ্ছেন আমাদের দেশের নেভি এবং এয়ারফোর্সের অফিসাররা যে কিভাবে নির্দিষ্টভাবে অপারেশন সিন্দুর জঙ্গি ঘাঁটিগুলোকে নিকেশ করার জন্য ভারতীয় সেনাবাহিনী তারা সংগঠিত করেছিল এবং তাতে কিভাবে কি হয়েছে তার খতিয়ান দেখাচ্ছে। কঠিন সময় তো বটেই। আমরা শেষ এইরকম যুদ্ধ পরিস্থিতি ভারত পাকিস্তানের মধ্যে কারগিলে দেখেছিলাম, সে আজ প্রায় 25 বছর হয়ে গেল, 25-26 বছর তো হলো বটে। সিভিলিয়ান এলাকায় মানুষ আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা বামপন্থীরা, কমিউনিস্টরা নির্দিষ্টভাবে 4টে কথা বলেছি। এই কথাগুলো জোরে জোরে মাইকে বলা দরকার, কারণ আমাদের নামে সেই 62 সালে চীন ভারত যুদ্ধের সময় অপপ্রচার হয়েছিল। জ্যোতি বসু, হরেকৃষ্ণ কুমারদের নামে পুরনো মানুষদের মনে থাকবে। যখনই এই ধরনের একটা যুদ্ধ পরিস্থিতি লাগে, একদল লোক বাজারে নেমে পড়ে এটা প্রমাণ করার জন্য যে বামপন্থীরা, কমিউনিস্টরা তারা দেশপ্রেমিক নয়। আমি আসবো সেই সব কথায়, কিন্তু আমাদের সমর্থকরা, আমাদেরকে ভালোবাসেন এমন মানুষ এই বিপুল সারাদিন এবিপি আনন্দ, 24 ঘন্টা, রিপাবলিক টিভি যা করে চলেছে, আজ তক আর জি নিউজকে কে থামাবে? ডোনাল্ড ট্রাম্প, আমি দেখছিলাম আজকেই কে একটা মজা করে চুটকি করে মেসেজ লিখেছে, বলছে ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়ে দিতে পারে, কিন্তু আজ তক জি নিউজকে থামাতে পারবে না। এদের যুদ্ধ চাই। এবং সেই নিজেদের টিআরপির জন্য, নিজেদের ব্যবসার জন্য, মাঝখানে একদিন রাত্রিবেলা হলো না, আমরা সবাই ঘুমাতে গেলাম এইটা জেনে যে করাচি, ইসলামাবাদ, লাহোর সব ধ্বংস হয়ে গেছে, মনে আছে? টাটকা দেখিয়ে গেল। পরদিন সকালে উঠে দেখলাম আরে যা ছিল তাই আছে। তারপরে একটু খোঁজ নিয়ে দেখলাম আগের দিন এবিপি আনন্দ রাত্রিবেলা পাকিস্তানকে ধ্বংস করে দিয়েছি বলে যে ভিডিওটা চালাচ্ছিল ভারতে বসে, পাকিস্তানের টিভি চ্যানেলগুলো সেই একই ভিডিও পাকিস্তানে বসে চালিয়েছে ভারতকে ধ্বংস করে দিয়েছি বলে খবর করে। এই যে ঝামেলার লেগেছে, ঝামেলার পরিবেশ হয়েছে, সব থেকে পোয়া বারো হয়েছে এক নম্বর অস্ত্র ব্যবসায়ীদের, আর 2 সব থেকে আনন্দে থাকে মিডিয়া। এই যুদ্ধ জিগির তোলা, যুদ্ধোন্মত্ততা। আমরা আমাদের পার্টি 4টে কথা বলেছি। এই বিপুল মিডিয়ার তোড়ে, তার উপরে আরএসএস এর লোকেরা আছে, বিজেপির লোকেরা আছে, তারা ভাব দেখায় তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, কিন্তু আসল শত্রু আমাদের পার্টি। আমাদেরকে গালিগালাজ না দিয়ে আরএসএস এর ভাত হজম হয় না। তারা অনেক রকম কথা বলছে, সেই কারণে সিপিআইএম এর অবস্থানটা পরিষ্কার করা দরকার। 1 নম্বর কথা, সিপিআইএম বলেছে সন্ত্রাসবাদের সাথে 0 টলারেন্স। বলতে গিয়ে কোনো গলা কেঁপে গেলে চলবে না। সন্ত্রাসবাদ, জঙ্গি গোষ্ঠী, পেহেলগাঁও কোনো ডিসপিউটেড বর্ডার এলাকা নয়। পেহেলগাঁও আমাদের দেশের অত্যন্ত পরিচিত একটা ট্যুরিস্ট স্পট। আমি নিশ্চিত আমার সামনে যারা বসে মিটিং শুনছেন বা যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, তাদের মধ্যে অনেকে কাশ্মীর বেড়াতে গিয়ে পেহেলগাঁও ঘুরে এসেছে। আমরা যে কেউ আমাদের মধ্যে ওই দিন ওই অবস্থায় ওখানে উপস্থিত থাকতে পারতাম। ওই যে 26 জন মানুষ খুন হয়েছেন, তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে পরিচিত লোক আছে, আমাদের পার্টি সমর্থক আছে, খুন হয়েছে জঙ্গিদের হাতে।
যেভাবে ভারতের মাটিতে ঢুকে 40 কিলোমিটার ঢুকে একটা পরিচিত টুরিস্ট স্পটে ঢুকে সন্ত্রাসবাদীরা, জঙ্গিরা, লস্কর, জৈশ পাকিস্তানের মাটিকে ব্যবহার করে যারা বড় হয়, তারা যেভাবে আমাদের দেশের সাধারণ মানুষকে খুন করে দিয়ে চলে গেল, তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার। এ নিয়ে কোথাও কোনো সংশয় নেই। আমাদের দেশের সেনাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যে লড়াই লড়বে, আমরা কমিউনিস্ট পার্টির কর্মীরা তাদের পাশে 100% আছি, 100% আছি। 2 নম্বর কথা কি বলেছি আমরা? এগুলো আমি মন গড়া বলছি না। সিপিআইএম এর সর্বদলীয় বৈঠকে সিপিআইএম এর বক্তব্য আছে, সিপিআইএম এর প্রেস বিবৃতিগুলো আছে, আমি সেখান থেকে তুলে তুলে বলছি। 2 নম্বর কথা আমরা বলেছি, পাকিস্তান রাষ্ট্র, পাকিস্তানের সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ এই নষ্টামো চায় না। পাকিস্তানে কিছু মানুষ ইতিমধ্যে মিছিল করতে বেরিয়ে গেছে আমরা যুদ্ধ চাই না বলে, ভারত পাকিস্তান বন্ধু একসাথে থাকুক এই বলে। পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তান রাষ্ট্র, তাদের এটা এনশিওর করতে হবে যে তাদের জমি ব্যবহার করে সন্ত্রাসবাদ বাড়বে না। যদি পাকিস্তান রাষ্ট্র মনে করে, পাকিস্তান সরকার যদি মনে করে যে আমি এখানে সন্ত্রাসবাদীদেরকে লালন পালন করে যাব, তাহলে তার পরিণাম ভালো হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে 0 টলারেন্স, আমরা প্রত্যেকেই প্রশ্ন ঐক্যবদ্ধ। আমাদের পার্টি তথ্যহীন ভাষায় বলেছে, পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য পাকিস্তানকে ব্যবস্থা নিতে হবে। 3 নম্বর কথা, সন্ত্রাসবাদ অনেক গভীরে তার শিকড়, অনেক গভীরে প্রথিত সমস্যা। আজকে জন্মায়নি, ছিচকে চুরি নয়। নির্দিষ্টভাবে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে, এখন তো পুরনো কথায় যেতে হয়, পুরনো মানুষদের মনে থাকবে, আফগানিস্তান বর্ডার বরাবর সোভিয়েত ইউনিয়নকে, লাল ঝান্ডার সোভিয়েত ইউনিয়নকে বিপদে ফেলার জন্য ওসামা বিন লাদেনকে তৈরি করেছিল কে? আমেরিকা। আল কায়দাকে তৈরি করেছিল কেন? আমেরিকা। তখন লাদেন, আমেরিকার খবরের কাগজগুলোতে 90-এর দশকের শুরুর দিকে এত বড় বড় করে লাদেনকে মুক্তিযোদ্ধা বলে গ্লোরিফাই করা হয়েছিল। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তেলের ভান্ডার দখল করার জন্য একটার পর একটা সরকারকে ডিস্টেবিলাইজ করে, গন্ডগোল করে সন্ত্রাসবাদী গোষ্ঠীদের মাথাচাড়া দিতে সাহায্য করেছে আমেরিকা। আমাদের ছোটবেলায় ইরাকে যখন যুদ্ধ হলো, সাদ্দাম হোসেন ফাঁসি হলো তার শেষমেশ, আমেরিকা কি বলে যুদ্ধ করতে এসেছিল? বলেছিল এখানে গণসংহারকারী অস্ত্র আছে, ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন। যুদ্ধ করে সাদ্দাম হোসেনকে সরিয়ে ইরাক দখল হয়ে, আসলে ইরাকের তেলটা দখল করা হয়ে গেল। তারপরে বলল সরি, এখানে আমরা কোনো ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন খুঁজে পাইনি, ভুল খবরের উপরে দাঁড়িয়ে যুদ্ধ করেছিলাম। আজ থেকে 20 বছর আগে আইসিসের কথা কেউ জানতো? সিরিয়া, লিবিয়া জুড়ে একটার পর একটা দেশের সেই সরকারগুলো খুব ভালো ছিল না, সেই সরকারগুলোকে ডিফেন্ড করার কিছু নেই। কিন্তু সে দেশের মানুষ তার নিজের ভাঙাচোরা গণতান্ত্রিক ব্যবস্থা, তার মধ্যে কিছু সরকার টরকার করেছিল, সেগুলোকে সব গায়ের জোরে সরিয়ে যুদ্ধ লাগিয়ে আইসিসদের তুলে আনা আমেরিকার টাকায়। সন্ত্রাসবাদ লালিত হয়, পালিত হয়, যাতে আমেরিকায় বসে অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র বিক্রি করতে পারে। এখন এই বাজারে নতুন করে সিনেমার ক্লিপ ভাইরাল হয়েছে, সিদ্ধার্থ মালহোত্রা আর মনোজ বাজপেয়ী, তারা যাচ্ছেন জওয়ান হিসেবে
সিদ্ধার্থ মালহোত্রা মনোজ বাজপেয়ীকে জিজ্ঞাসা করছেন, যাচ্ছে এই কাশ্মীরের সমস্যা সমাধান করে হয় না কেন বলো তো? তখন মনোজ বাজপেয়ী বলছেন যে সমস্যা বজায় থাকলে অনেকের লাভ হচ্ছে, সেই সমস্যা বজায় রাখা হয়। এই কাশ্মীরকে কেন্দ্র করে যে গন্ডগোল, অনেকগুলো দোকান সেখানে চলে। আমেরিকায় বসে থাকা অস্ত্র ব্যবসায়ীরা চায় না কোনোদিন কাশ্মীরের সমস্যা সমাধান হোক। তারা চায় না কোনোদিন ভারত পাকিস্তানের সাধারণ মানুষ সরকার দুটো বন্ধু সরকার হোক। কেন চায় না? কারণ তাহলে তাদের এই চত্বরে অস্ত্র বিক্রি করা বন্ধ হয়ে যাবে। পৃথিবীর হাইয়েস্ট মিলিটারাইজড জোন ভারত পাকিস্তান বর্ডার এই কাশ্মীরি চত্বর। সুতরাং আমাদের পার্টি 3 নম্বর কথা বলেছে, সন্ত্রাসবাদের শেকড় অনেক গভীরে। আক্রমণ, প্রতি আক্রমণ, যুদ্ধ অবশ্যই প্রয়োজনে। আত্মরক্ষার অধিকার সবার আছে। তুমি এসে আমার দেশের সিভিলিয়ানদের, সাধারণ মানুষকে মেরে যাবে, পুঞ্চে মেরে যাবে, পেহেলগাঁওতে মেরে যাবে, রাজৌরিতে মেরে যাবে, ফিরোজপুরে মেরে যাবে, আমি চুপ করে বসে থাকবো? কখনো না। কিন্তু একমাত্র আক্রমণ, প্রতি আক্রমণে সন্ত্রাসবাদকে নিকেশ করা যাবে না। আন্তর্জাতিক চাপ তৈরি করতে হবে, কূটনৈতিক চাপ তৈরি করতে হবে, ডিপ্লোম্যাটিক প্রেশার। ভারতকে গোটা পৃথিবী জুড়ে বন্ধু জোটাতে হবে, সবাই মিলে চাপ দিয়ে পাকিস্তানকে চাপ দিতে হবে, যাতে পাকিস্তানের মাটিকে কেন্দ্র করে হিজবুল, লস্কর আর জৈশি মোহাম্মদরা না তৈরি হয়। সুতরাং ডিপ্লোম্যাটিক টক আমরা চাই, এমনকি আমরা বিরোধীরাও চাই এই প্রশ্নে ভারত সরকার সফল হোক। আপনারা সবাই দেখেছেন এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে পাকিস্তান সরকারের ভূমিকা নিয়ে এত রকম প্রশ্ন। তার মধ্যে 2-3 দিন আগে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF পাকিস্তান সরকারকে নতুন করে $1 বিলিয়ন দিয়েছে। কি করে তারা গ্রান্ট পেল? এর মধ্যে কি করে এই যুদ্ধর পরিস্থিতি সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে বোঝা যাচ্ছে। এই অবস্থার মধ্যে কি করে পাকিস্তানের সরকার IMF এর থেকে পেল টাকা? ভারতের দিল্লিতে ক্ষমতায় যারা বসে আছে, যারা দুর্গাপুরে ঝগড়া লাগায় হিন্দু মুসলমান, তাদের কূটনৈতিক ব্যর্থতা নয় এটা? তথাপি এখন ব্যর্থতা তুলে ধরার সময় নয়। দেশের সংকটের সময় আমরা বিরোধীরা চাই যে ভারত সরকার আন্তর্জাতিক চাপ তৈরি করে সন্ত্রাসবাদীদের বিচ্ছিন্ন করার প্রশ্নে সফল হোক। কিন্তু আলোচনার কথা শুরু করতে হবে। 1 নম্বর বললাম, সন্ত্রাসবাদকে দমন করতে হবে, 0 টলারেন্স। 2 নম্বর বললাম, কেউ যদি সন্ত্রাসবাদীদের মদত দেয় তার বিরুদ্ধে সে যদি আক্রমণ করতে আসে, আত্মরক্ষা করার অধিকার ভারতের আছে, অবশ্যই আছে। 3 নম্বর বললাম, শুধু আক্রমণ, প্রতি আক্রমণ করে সন্ত্রাসবাদকে মেটানো যাবে না। আন্তর্জাতিক স্তরে অন্য সমস্ত দেশ, রাষ্ট্রসংঘে, এখানে ওখানে জুটিয়ে ডিপ্লোম্যাটিক প্রেসার তৈরি করতে হবে, যাতে সন্ত্রাসবাদকে মদত দেওয়ার সাহস না পায়। আর 4 নম্বর কথা আমাদের পার্টি বলেছে, ওই 3 অব্দি শুনেই যাদের তিরিং বিড়িং হচ্ছে, 4 নম্বর কথা আমাদের পার্টি বলেছে, সিভিলিয়ান এলাকায়, সাধারণ মানুষের এলাকায়, তাদের ঘরবাড়ির উপর, তাদের রাস্তাঘাট, তাদের দোকানপাট, তাদের স্কুল কলেজ হাসপাতালের উপর যেন যুদ্ধ না নেমে আসে। এই যে CPM এর লোকেরা বলছে যত দ্রুত সম্ভব, CPM এর লোকেরা কেন, কত লোক বলছে যত দ্রুত সম্ভব পরিস্থিতি শান্ত হোক, সম্প্রীতির পরিবেশ ফিরুক। আমরা কেউ সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি চাই না, 2 দেশের কোনো মানুষের ক্ষয়ক্ষতি চাই না। পাঞ্জাবে বসে থাকা একজন কৃষক, সে কি দোষ করেছে? যুদ্ধ লাগলে তার বাড়িতে যদি বোমা পড়ে তার ধানের গোলা জ্বলে যাবে? কাশ্মীরে, পুঞ্চে, এইগুলো নিয়ে তো গদি মিডিয়া কোনো কথা বলবে না। কাশ্মীরি মুসলমান মারা গেছে, ওই জন্য ওদের নিয়ে কোনো কথা নেই। পুঞ্চে 15টা লোক মারা গেছে, আমাদের দেশের নাগরিক, সহনাগরিক, পাকিস্তানের গোলাবর্ষণ।
আর ভারতের সেনাবাহিনী তারা ধৈর্য ধরে দেখিয়ে চলেছে, তারা ধৈর্য দেখিয়ে চলেছে। এই আজকে যে আমি বলতে ওঠার সময় আমি বললাম নৌসেনা আর বায়ুসেনার প্রেস মিট, সেখানেও নির্দিষ্টভাবে আমাদের দেশের আর্মি অফিসাররা, তাদের প্রতি আমাদের সম্পূর্ণ অকুণ্ঠ সমর্থন আছে। তারা এইটাই বোঝানোর চেষ্টা করছিলেন যে অপারেশন সিন্দুর সাধারণ মানুষের ক্ষতি করার জন্য আমরা করিনি, আমরা জঙ্গি ঘাঁটিগুলোকে নিকেশ করার জন্য করেছি এবং সফলভাবে করেছি। সাধারণ মানুষের উপর যুদ্ধের ক্ষয়ক্ষতি নেমে এলে ডিজাস্টার্স রেজাল্ট হয়, ভয়ানক হয়, মারাত্মক হয়। রুজি রোজগার বন্ধ হয়ে যায়, দোকানপাট বন্ধ হয়ে যায়, মানুষের বেঁচে থাকা দুর্বিষহ হয়ে যায়, কালোবাজারি হয়। যুদ্ধ, সাধারণ মানুষের উপরে যুদ্ধের বোঝা নেমে আসুক আমরা কেউ চাই না। যারা বলছে শান্তি চাই, তারা এই উৎকণ্ঠা থেকে বলছে, তারা কোনো দুর্বলতা থেকে বলছে না, তারা জঙ্গিদের ভালোবাসে বলে বলছে না কথাটা। জঙ্গিদেরকে মারো, সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখো, এটাই সিপিআইএম এর স্ট্যান্ড। যারা আমাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন করে তাদের সবিনয় জানিয়ে রাখতে চাই, ভারতীয় সেনাবাহিনীরও এটাই স্ট্যান্ড গত 7 দিন ধরে। মিথ্যা কথা বলছি? ভুল বলছি? তাহলে আমায় ধরে নিতে হবে পাড়ার বিজেপির চিন্টু সে ভারতীয় সেনাবাহিনীর থেকে বড় দেশপ্রেমিক। ওরা নেমেছে ব্যবহার করতে, যুদ্ধ পরিস্থিতিকে ব্যবহার করে দেশের মধ্যে বিজেপির ভোট বাড়িয়ে দেয়। প্রথমে এইসব কতগুলো পাগল ছাগল বাঁদর বাচ্চা, এই ময়ূখ রঞ্জন ধরনের কিসের কুসুম দেখেছেন তো? তারপর 3টে এফআইআর হয়েছে, একদম পুরো খোপে ঢুকে গেছে কিসের কুসুম। তারপরে বলছে না আমরা হিন্দু মুসলমান একসাথে লড়াই করছি। বলছে কত বড় সাহস, বলছে সেকুলার হলে বেরিয়ে যান। কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার বামিকা সিং, ইতিমধ্যে গোটা দেশের কাছে এই দুটো নাম পরিচিত হয়ে গেছে। এনারা দুজন ভারতীয় সেনার পক্ষ থেকে প্রেস ব্রিফ করছেন। গতকালও দুজনে মিলে বলেছেন যে আমরা আমাদের দেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ, সেকুলার দেশ, সব ধর্মের মানুষ মিলেমিশে থাকি, আমরা গর্ববোধ করি এবং আমাদের সেনাবাহিনী এইটার জন্য, এই আমাদের দেশের বৈচিত্র্যের যে বিউটি সেটারই প্রতিফলন সেনাবাহিনী। কেউ যদি সেকুলার না হন বেরিয়ে যান আমাদের দেশ থেকে, কিচ্ছু যায় আসে না, যান গিয়ে পাকিস্তানে থাকুন। কারো যদি মনে হয় সেকুলারিজম ভাল লাগছে না, ভারত সেকুলারদের দেশ, বেরিয়ে যান গিয়ে পাকিস্তানে থাকুন। বিক্রম মিশ্রি, এক পাশে কর্নেল সোফিয়া কুরেশি বসছেন, আরেক পাশে উইং কমান্ডার বামিকা সিং বসছেন, মাঝখানে বিক্রম মিশ্রি। বিজেপি একটু চাপে, আইটি সেল চাপে পড়ে গেছে। সোফিয়া কুরেশি আর বামিকা সিং বসবেন ধারণা ছিল না। ওরা তো মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিতে চায়, আরএসএস তো মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিতে চায়। মনুবাদী আরএসএস, আমি আবার বলছি, 3বার বলছি, প্রয়োজনে 300 বার বলবো, মনুবাদী আরএসএস মহিলাদেরকে বাচ্চা পয়দা করার যন্ত্র ছাড়া আর কিচ্ছু ভাবে না। কোনোদিন নিজের মতো করে সমস্তটা বানিয়ে নিতে পারলে মেয়েদের লেখাপড়া, মেয়েদের কাজ করতে যাওয়া সব বন্ধ করে দেবে। মেয়েদের অধিকার চেপে দেওয়ার প্রশ্নে আরএসএস এর সাথে তালিবানের বিশেষ ফারাক নেই। পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে হবে। ওরা ভেবেছিল এই নিয়ে তাণ্ডব করবে, কিন্তু ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত বিচক্ষণভাবে সোফিয়া কুরেশির ধর্ম, বামিকা সিং এর ধর্ম আমাদের কাছে বিচার্য নয়। এই মুহূর্তে তারা আমাদের দেশের নেতা, দেশের সেনাবাহিনীর নেতা, 140 কোটি ভারতীয় নেতা তারা। মাঝখানে বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এই বিক্রম মিশ্রি ভারত সরকারের বিদেশ সচিব, যে ভারত সরকারে আছে বিজেপি। আজকে দুপুরবেলার খবর হলো বিজেপি আইটি সেল বিক্রম মিশ্রির, আমাদের দেশের ফরেন সেক্রেটারির ফেসবুক প্রোফাইল, টুইটার প্রোফাইলের পুরনো ছবিগুলোকে বের করে তার মেয়ের সাথে তার ছবি,
এই কেন্দ্র করে যে পরিমাণ নোংরামো করেছে, ভদ্রলোক নিজের প্রোফাইলটাকে প্রোটেক্টেড করে দিয়েছেন, নিজের প্রোফাইলটাকে সীমিত করে দিয়েছেন কিছু লোকের জন্য। এরা দেশপ্রেমিক। দেশের এই সংকটের সময় দেশের বিদেশ সচিবকে যারা ইন্টারনেটে গালিগালাজ করে চলেছে, এরা দেশপ্রেমিক। কালকে সন্ধ্যাবেলা দেখা গেছে প্রেস ব্যুরো অফ ইনফরমেশন তারা বিবৃতি দিয়ে বলতে বাধ্য হয়েছে কর্নেল সোফিয়া কুরেশি আর উইং কমান্ডার বামিকা সিং এর নামে দুটো টুইটার প্রোফাইল খুলেছে, খুলে সেখানে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে নরেন্দ্র মোদীর জয়গান চলছে, বিজ্ঞাপন চলছে। বাধ্য হয়ে প্রেস ব্যুরো অফ ইনফরমেশন বলেছে যে এনাদের কোনো সোশ্যাল মিডিয়া প্রোফাইল নেই, এটা ফেক নিউজ ছড়ানো হচ্ছে। এক আছে বিজেপির আইটি সেল, তার উপরে আছে কর্পোরেট মিডিয়া। ওই তো বললাম লাভের জন্য ফিলাডেলফিয়ায় প্লেন ক্র্যাশ করেছে, ওই ভিডিও দেখিয়ে বলছে করাচি ধ্বংস করে দিয়েছে। আর পাকিস্তানের মিডিয়া ওই ভিডিওই দেখিয়ে বলছে রাজস্থান ধ্বংস করে দিয়েছে। ছাগল ভাবে ভারতের মানুষকে, উপমহাদেশের মানুষকে। আমরা আমাদের সেনাবাহিনীর পাশে আছি এবং সেনাবাহিনী যে অবস্থান নিয়েছে ঠিক অবস্থান নিয়েছে মনে করি। আমি সিপিআইএম সমর্থকদের বলছি, বিজেপির ছেলেপুলে কিছু বলতে এলে, আরএসএস এর লোকেরা কিছু বলতে এলে কথা শুরু করবে নেই বলে তোর সব কথার জবাব দেব, আগে একবার বল নাথুরাম গডসে মুর্দাবাদ। দেখবেন ওই যে অ্যাবাউট টার্ন মারলো সাইকেল ঘুরিয়ে, আচ্ছা দাদা চলি বলে, আচ্ছা দিদি চলি বলে আর ফিরবে না। গডসে মুর্দাবাদ বলতে যারা হেঁচকি তোলে, জাতির জনক গান্ধীজিকে খুন করেছিল নাথুরাম গডসে আরএসএস এর লোক, তাদের কাছে এখন দেশপ্রেম মারে আর শুধু মরে বলেছে। এই পশ্চিম বর্ধমান জেলার সন্তান, দুই বাংলার পথিকৃৎ নজরুল ইসলাম, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা গুঞ্জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মান। আমরা সব ভুলে যাব? স্বাধীনতা সংগ্রামে কটা লোক ছিল? আরএসএস কে ডেকে জিজ্ঞাসা করুন পাড়ায়, ভারতের স্বাধীনতা সংগ্রামে তোদের কটা লোক ছিল? এক পিস কোথ পেড়ে বার করবে সাভারকার, সেও জুতো চেটে মুচলেখা দিয়ে সরি স্যার আর করবো না বলে ব্রিটিশের জেল থেকে ছাড়া পেয়ে এসেছে। হেডগেওয়ার গোলওয়ালকারদের লেখা বড় বড় করে লেখা আছে, আরএসএস এর পুরনো লেখা, যে কেউ করতে পারে, গুগল করলেও পাবে। বলছে হে ভারতবাসী, তোমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে সময় নষ্ট করো না, তোমরা মুসলমানদের বিরুদ্ধে লড়ো, খ্রিস্টানদের বিরুদ্ধে লড়ো আর কমিউনিস্টদের বিরুদ্ধে লড়ো। আর উল্টো দিকে আমরা কাকাবাবু মুজফফর আহমেদের পার্টি, মিরাট ষড়যন্ত্র মামলা, কানপুর ষড়যন্ত্র মামলা। আমাদের পার্টির জন্মের সময় নেতাদের মধ্যে একটা লোক পাবেন না যে ব্রিটিশের আমলে জেল খাটে, একটা লোক পাবেন। সুভাষচন্দ্র বসুর দল ফরওয়ার্ড ব্লক আজ অব্দি বামফ্রন্টের অংশ। সুভাষচন্দ্র বসুর বাহিনী, তার নেত্রী লক্ষ্মী সাইগল, পরবর্তীকালে সিপিআইএম এর নেত্রী মাস্টারদা সূর্য সেনের, চট্টগ্রাম যুব বিদ্রোহর বাহিনী, তার অংশ অম্বিকা চ্যাটার্জি থেকে গণেশ ঘোষ থেকে সব পরবর্তীকালে হয় সিপিআই নয় সিপিআইএম। কমিউনিস্ট পার্টির নেতা সুবোধ রায়, মাস্টারদা সূর্য সেনের সব থেকে বাহিনী সব থেকে কম বয়সী যিনি ছিলেন, এই আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম এর পার্টি অফিসে সারা জীবন কাটিয়ে গেছেন, 2006 সাল অব্দি বেঁচেছিলেন। ফাঁসির মঞ্চে ওঠার আগে ভগৎ সিং লেনিন পড়ছিলেন, ভগৎ সিং। এই সব ছেড়ে দেবো আমরা? চারটে আরএসএস এর বিজেপির কে এসে বাদল আমাদের দেশপ্রেম শেখাবে? আমি যদি এখন পাল্টা জিজ্ঞাসা করি, সব তো হলো বুঝলাম, মূল প্রশ্নে এসো। পহেলগাঁওতে 4 জন জঙ্গি বাইরে থেকে এসে ঢুকেছিল, আমাদের দেশের 26টা লোককে মেরে চলে গেল, সেই 4 জন জঙ্গি কোথায়? কেন পালালো? যখন বোম্বেতে অ্যাটাক করেছিল আজমল কাসমরা 26/11, তারপর দায় নিয়ে সেই সময় কংগ্রেসের স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল পদত্যাগ করেছিল।
তারপর আজমল কাসবরা জেলে পচেছিল, তারপরে ফাঁসি হয়েছে। এখানে কে দায়িত্ব নিল? বিজেপির কোন নেতা দায়িত্ব নিল? তাই নেবে না 26টা লোকের প্রাণ চলে যাওয়া? তার দুদিন আগে অমিত শাহ গিয়ে কাশ্মীরে বলে এসেছে কাশ্মীরে আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে সব বন্ধ করে দিয়েছি। তার দুদিন পরে এসে ওই কাণ্ড করলো। তুমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দায় নেবে না? বিজেপির লোকেরা বলবে না যে আমাদের ভুল হয়েছে, আমরা ভোটের জন্য এমন বাজার গরম করেছি কিন্তু বাস্তবতা থেকে সরে গিয়েছি? তা না করে প্রথম দিন থেকে নিজেদের অপরাধ আড়াল করার জন্য প্রথম দিন থেকে দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা করে চলেছে। শহীদ ঝন্টু আলী শেখ, এই নদিয়ার ছেলে, সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে ডিওয়াইএফআই করত। উধামপুর বর্ডারে মারা গেছে। শুভেন্দু অধিকারীর বাপের জন্মে প্রত্যাশাও করি না আমরা। ওর দৌড় চ্যাং প্যাং তাসা পার্টি 4টে মিডিয়া নিয়ে বিধানসভার সামনে নাচন কদল। ওর বেশি পারবে না শুভেন্দু অধিকারী। সামনে মা কাকিমারা আছেন, আমি আর এর চেয়ে খারাপ ভাষায় বললাম না, ছাত্র যুব মিটিং হলে বলে দিতাম। উধামপুর বর্ডারে লড়াই করতে গিয়ে, পাকিস্তানের সাথে জঙ্গিদের সাথে লড়াই করতে গিয়ে শহীদ হলো ঝন্টু আলী শেখ। তার মরদেহ যখন বাড়িতে এলো, নদিয়ার বাড়িতে, গ্রামের বাড়িতে, সব পার্টির লোক গেছে, বিজেপির একজনও যায়নি। তারপরে কল রেকর্ডিং বেরোলো বিজেপির লোকাল নেতা, সে বলছে আরে ও তো মোল্লা মারা গেছে, ওখানে গিয়ে আমাদের কোনো লাভ নেই, তাই আমরা যাবো না। এই তো দেশপ্রেমের চেহারা। এই দেশপ্রেম, এদের থেকে দেশপ্রেম শিখতে হবে। কতগুলো মিডিয়াকে ধরেছে পয়সা দিয়ে, তারা সারাদিন মুখেরও মারিতম। কোথায় থাকে এই মিডিয়া যখন দেশের ভিতরে দেশের মানুষের বেকারত্ব দেশের মানুষের শত্রু নয়, মূল্যবৃদ্ধি দেশের মানুষের শত্রু নয়, স্কুল কলেজ হাসপাতালগুলো বন্ধ হয়ে যাচ্ছে সব, বা লেখাপড়ার খরচ বেড়ে যাচ্ছে, দেশের মানুষের ক্ষতি হচ্ছে না? এই যে প্রথমে রামনবমীকে কেন্দ্র করে একদল শুভেন্দুরা লাফালো, তারপরে ওয়াকফ বিলকে কেন্দ্র করে সিদ্দিকুল্লাহরা লাফালো, এর মাঝখান দিয়ে 748টা ওষুধের দাম বেড়ে গেল, পারেনি? সেই নিয়ে একদিনও টিভিতে আলোচনা শুনেছেন সন্ধ্যেবেলা? কেউ বলতে পারবে? রান্নার গ্যাসের দাম 50 টাকা বেড়ে যায়নি গত 1 মাসের মধ্যে? হিন্দু মুসলমান সবার জন্যই তো বেড়েছে। সিদ্দিকুল্লাহকে আজ অব্দি কেউ মিছিল করতে দেখেছে মুসলমানের জন্য যিনি রান্নার গ্যাসের দাম বাড়লো কেন? শুভেন্দুকে আজ অব্দি কেউ মিছিল করতে দেখেছে হিন্দুদের জন্য রান্নার গ্যাসের দাম বাড়লো কেন? এই সব ব্যাপারে ওরা নেই। এই যে আমার আগে বক্তারা ওরা বলছিল শ্রম কোড এলে 8 ঘন্টা কাজ, খাতায় কলমে এটাকে 12 ঘন্টা করিয়ে দিচ্ছে। এই সব চত্বরের কারখানা শ্রমিক যারা কাজ করেন, যাদের পরিবারের কেউ না কেউ কোনোভাবে যুক্ত, শুনে রাখেন, 18,000 টাকার বেশি মজুরি পেলে আপনাকে আর শ্রমিক হিসেবে ধরবে না। আপনি শ্রমিক হিসেবে ইএসআই, গ্র্যাচুইটি, পেনশন, হেলথ স্কিম ইত্যাদি যা 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 আপনার পাওয়ার কথা আপনি পাবেন না। হয় 18,000-এর নিচে মাইনে, আর 18,000-এর উপরে মাইনে হলেই আপনি আর শ্রমিক হওয়ার জন্য, সরকারি শ্রমিক হওয়ার জন্য, কারখানা শ্রমিক হওয়ার জন্য যে সুযোগ সুবিধাগুলো ওগুলো আর পাবেন না, সব ভোগে চলে যাবে। বোনাস কি পাবেন, মজুরি কি পাবেন, স্যালারি ওয়েজ কি পাবেন, এতদিন দেশের আইন ছিল, এবার মালিক নিজের ইচ্ছা মতো ঠিক করবে। ধর্মঘট করতে গেলে 60 দিন আগে থেকে, 2 মাস আগে থেকে নোটিশ দিতে হবে আমরা ধর্মঘট করছি। তারপর ধর্মঘটে কোনো শ্রমিক যদি যোগ দেন, তারপর তার গুচ্ছ গুচ্ছ তার মাইনে কেটে নেবে, এই কেটে নেবে, ওই কেটে নেবে। তাই এই শ্রমিকরা ভারতের মানুষ নয় যাদের ওপর এই অত্যাচার নামিয়ে আছে। লেবার ল ছিল ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন, শ্রম আইন। আইন হলেই তারপরে কোর্টে গেলে কেস খেয়ে যাবে, ওই জন্য আইন শব্দটাকে সরিয়ে কোর্ট, 29টা শ্রম আইনকে সরিয়ে লেবার কোর্ট 4খানা। পেট্রোল ডিজেলের দাম কি পরিমাণ বেড়েছে? আমাদের বয়সী ছেলে মেয়েগুলো একটা বড় অংশ বেকারত্ব, আর যারা কোনো না কোনো কাজ করছেও, ব্যাংক, এলআইসি, রেল,
এই ধরনের সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন বা আমাদের স্টেট গভর্নমেন্টের হাতে এসএসসি টেট ইত্যাদি ইত্যাদি যা আছে, এই সব তো হয় শূন্য পদ সব বিলোপ হয়ে যাচ্ছে, কোনো নিয়োগ নেই। যেটুকু যেখানে যা নিয়োগের চেহারা সেখানে দুর্নীতি, চুরি, ডাকাতি, বেনিয়ম, অনিয়ম। কাজ কোথায়? সরকারি কাজ কিচ্ছু নেই। তাহলে আমাদের প্রজন্মের, আমাদের বয়সী ছেলে মেয়েগুলোর জন্য পড়ে রইল বেসরকারি কাজ। ওয়ার্কিং আওয়ার বাড়িয়ে দিচ্ছে কোভিডের পরে, বিশেষত যারা এই আইটি টাইটি ইত্যাদিতে কাজ করে ওয়ার্ক ফ্রম হোমের নামে আরো বাড়িয়ে দিচ্ছে। 17-18 ঘন্টা কাজ করাচ্ছে দিনে, কম্পিউটারের সামনে, ল্যাপটপের সামনে বসে। জব সিকিউরিটি বলে কিচ্ছু নেই। যে ছেলেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, যে ছেলেটা কোনো একটা ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করছে, কোনো একটা শপিং মলে কাজ করছে, কোনো একটা কল সেন্টারে এক্সিকিউটিভ হয়েছে বসেছে, থেকে শুরু করে কোনো একটা আবাসনের সিকিউরিটি হয়ে বসেছে, ওলা উবের চালাচ্ছে, সুইগি জোম্যাটোতে খাবার ডেলিভারি করছে। একটা ছেলে মেয়ে আপনি দেখতে পাবেন আজকে যে কাজ করছে 6 মাস পর সেই কাজটা থাকবে, গ্যারান্টি আছে। এই কষ্টের মধ্যে টার্গেট ফুলফিল করার জন্য কি পরিমাণ দৌড়ে বেড়াতে হচ্ছে। এরা ভারতীয় না? এই মানুষগুলো ভারতীয় না? এদের জীবন যন্ত্রণার কথা কে বলবে? কত দূর বান্দর হলে যে এই সব হয়েছে অমনি মোদিকে ডিফেন্ড করতে নেমে পড়েছে, বলছে জিনিসের দাম বাড়াচ্ছিলেন, ভালো অস্ত্র কিনবেন বলে। অমনি মূল্যবৃদ্ধিকে ডিফেন্ড করতে আইটি সেল নেমে পড়েছে। অস্ত্র কিনেছিস কার থেকে? রাশিয়া। যে রাশিয়া নিয়ে সারা জীবন বামপন্থীদের গালিগালাজ করে গেলি, এখন সেই রাশিয়ার অস্ত্র বাঁচাচ্ছে। ভারত সরকার, ভারত দেশ, ভারত সেনাবাহিনী, আমি এই কারণে বারবার বলছি এদেরকে আলাদা করা দরকার। ভারতের সেনাবাহিনীর থেকে বিজেপির আইটি সেলকে আলাদা করা দরকার। ভারত রাষ্ট্র, ভারত সরকার, তার মধ্যে তার অ্যাডমিনিস্ট্রেশনে, তার এক্সিকিউটিভে কিছু শুভবোধ সম্পন্ন মানুষ আছেন আশা করি। এই হিংসোন্মত্ত, যুদ্ধোন্মাদ, উন্মত্ত সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি সব খেয়ে নেওয়ার চেষ্টা করছে, খেয়ে নিতে পারছে না। আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন করছো? আমার দেশের সেনা জওয়ানরা যখন মারা যাচ্ছে, যুদ্ধের সময় পরপর 2টো সর্বদল মিটিং হলো, বিরোধী দলনেতা সহ সব পার্টির লোকেরা থাকলো। প্রধানমন্ত্রী একটা অল পার্টি মিটিংয়ে, 2টোর মধ্যে একটা অল পার্টি মিটিংয়ে থাকতে পারলেন না। বিহারে ভোটের মিটিং করতে যাওয়াটা এখন গুরুত্বপূর্ণ হয়ে গেল। আর সে এসে পরের দিন বলবে যে কমিউনিস্টরা দেশকে ভালোবাসে না, আমি ভালোবাসি, আমায় শুনতে হবে। এর আগের যতবার হয়েছে ভারতের যে কোনো প্রধানমন্ত্রী, আমাদের সিপিএম এর লোকেরা তো কোনোদিন ভারতের প্রধানমন্ত্রী হয়নি। জ্যোতিবাবু একবার কাছাকাছি হয়েছিল, সে তারপরে অন্য আলোচনা। হয় কংগ্রেসের লোকেরা, নয় এর আগে বিজেপির অটল বিহারী বাজপেয়ী, নয় অন্য কোনো ভিপি সিং বা আইকে গুজরাল, দেবেগৌড়া ধরনের লোকজন, এইসবই হয়েছে মোরারজি দেশাই। স্বাধীন ভারতের ইতিহাসে কোনোদিন এই জিনিস দেখা যায়নি যে আমেরিকা এসে ঠিক করে দিচ্ছে আমরা যুদ্ধ থামাবো না, যুদ্ধ করবো, চালাবো। একবার মনে হলো না ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বসে ঘোষণা করবে, ভারত সরকারের আগে ঘোষণা করে দেবে যে আমি ওদেরকে বলেছি, ওরা দুজন ভাবখানা যেন আমি ওদের দুজনকে কান মুলে দিয়েছি, তাই ওরা যুদ্ধ থামিয়েছে। দেশের মান সম্মান সব ডোনাল্ড ট্রাম্পের কাছে বিক্রি করে দিয়েছে। এর জন্য ক্যাম্পেইন করতে গেছিলেন আপনি, আপকি বা ট্রাম্প সরকার বলে? প্রশ্ন করবো না?